প্রচণ্ড বিদ্যুৎ চমকালো, আর তার সঙ্গে সঙ্গেই তিনি ধপ করে নিচে পড়লেন। খানিকটা ব্যথাও পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন। চাদর দিয়ে সারা শরীর ঢেকে দিলেন। কী হয়েছে তা নিয়ে তিনি আর ভাবতে চান না, ঘুমোতে চান। নিশ্চিন্ত ঘুম। ঘুম ভাঙা যাবার পর হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। রাতে তার ভালো ঘুম হলো। শেষ রাতের দিকে তিনি একবার জেগে উঠে বাথরুমে যান। আজ তাও গেলেন না। এক ঘুমে রাত পার করে দিলেন। যখন ঘুম ভাঙল তখন তিনি চারদিকে দিনের কড়া আলো, রোদ উঠে গেছে। তার দীর্ঘ জীবনে এই প্রথম সূর্য ওঠার পর ঘুম ভাঙল। রাতে কী ঘটেছিল তা মনে করে গায়ে কাঁটা দিয়ে উঠল। দুঃস্বপ্ন, নিশ্চয়ই দুঃস্বপ্ন। বদহজম হয়েছিল। বদহজমের কারণে দুঃস্বপ্ন দেখেছেন। বসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন। এরকম হয়। মানুষ খুব ক্লান্ত থাকলে বসে বসে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছেন। দীর্ঘ স্বপ্নের স্থায়িত্বকাল হয় খুব কম। হয়তো 1 সেকেন্ডের একটা স্বপ্ন দেখেছেন। এই হবে, এই ছাড়া আর কি। স্বপ্ন অবশ্যই স্বপ্ন। অমরবাবুর মন একটু হালকা হলো। পরের দিনের কথা। প্রথম পিরিয়ডে অমরবাবু ক্লাস নেন। টিচার্স কমন রুমে চুপচাপ বসে আছেন। ইদ্রিস সাহেব যথারীতি তার পাশে এসে বসলেন। পানের কৌটা বের করতে করতে বললেন, অমরবাবুর শরীর খারাপ নাকি? জি না। দেখে কেমন কেমন জানি লাগছে। মনে হচ্ছে অসুস্থ। গায়ে কি জ্বর আছে? জি না। রাতে ভালো ঘুম হয়েছিল? তবে দুঃস্বপ্ন দেখেছি। কী দুঃস্বপ্ন দেখেছেন? অমরবাবু ইতস্তত করে বললেন, দেখলাম শূন্যে ভাসছি। আরে ভাই, এটা কি দুঃস্বপ্ন? শূন্যে ভাসা, আকাশে উড়ে যাওয়া, এসব স্বপ্ন তো আমি রোজই দেখি। মাঝে মাঝে স্বপ্ন দেখি অনেক উঁচু থেকে ধূপ করে মাটিতে পড়ে গেছি। খুব টেনশনের স্বপ্ন। অমরবাবু নিচু গলায় বললেন, ঠিক স্বপ্ন না, মনে হয় জাগ্রত অবস্থায় দেখেছি। কি বললেন? জাগ্রত অবস্থায়? জেগে জেগে দেখলেন আপনি শূন্যে ভাসছেন? জি। জাগ্রত অবস্থায় দেখলেন শূন্যে ভাসছেন? অমরবাবু জবাব দিলেন, না। মাথা নিচু করে চুপচুপ বসে রইলেন। ইদ্রিস সাহেব বললেন, রাত দিন সায়েন্সের কথা আপনার মাথায় হয়ে গেছে। বিশ্রাম দরকার। আপনি একটা কাজ করুন, ছুটি নিয়ে বাড়ি চলে যান। আজ ক্লাস নেওয়ার দরকার নেই। আমি হেড স্যারকে বলে আসি। না না, আমার শরীর ঠিকই আছে। অমরবাবু যথারীতি ক্লাসে গেলেন। তার পড়াবার কথা আলোর ধর্ম। তিনি শুরু করলেন, মাধ্যাকর্ষণ। 2টি বস্তু আছে। একটি ভর m1, অন্য ভরটি m2। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ হবে m1 × m2/r²। এটি একটি বৈজ্ঞানিক সত্য। স্যার আইজাক নিউটন বিখ্যাত সূত্র। এর কোনো নড়চড় হবে না, হতে পারে না। বাবারা, বুঝতে পারছো? ছেলেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আজ পড়াবার কথা আলোর ধর্ম, প্রতিফলন, প্রতিসরণ। স্যার মাধ্যাকর্ষণ পড়াচ্ছেন কেন? বাবার কি বুঝতে পারছো? ছাত্ররা জবাব দিল না। যদি কেউ বুঝতে না পারো হাত তোলো। কেউ হাত তুলল না। একসময় ঘণ্টা পড়ে গেল। কোনো দিনও যা না হয় তাই হলো। অমরবাবু ঘণ্টা পড়ার পরেও চুপচাপ বসে রইলেন। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখলেন না, বা উঠে গেলেনও না। চোখ বন্ধ করে মূর্তির মতো বসে রইলেন। ছাত্রদের বিস্ময়কর কোনো সীমা রইল না। সন্ধ্যা হয়ে গেছে। অমরবাবু স্কুল লাইব্রেরিতে বসে আছেন। হাতে একটা বই, নাম মৌমাছিদের বিচিত্র জীবন। পড়তে বড় ভালো লাগছে। কত ক্ষুদ্র প্রাণী, অথচ কী অসম্ভব বুদ্ধি, কী অসম্ভব জ্ঞান। মৌচাকের ভেতরের তাপমাত্রা তার একটা নির্দিষ্ট স্থানে স্থির করে রাখে। বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এই কাজটা তারা করে অতি দ্রুত, পাখা কাঁপিয়ে। তাপমাত্রা 1000 ভাগের 1 ভাগও বেশি কম হয় না। মানুষের পক্ষে যা বেশ কঠিন। তিনি রাত 8টার দিকে নিজের ঘরের দিকে ফিরে গেলেন। শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে। টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে গেছে। তিনি কিছু খাবেন না বলে ঠিক করলেন, না খাওয়াই ভালো হবে। অনেক সময় পেটের গণ্ডগোল থেকে মস্তিষ্ক উত্তেজিত হয়। তাতে আজেবাজে স্বপ্ন দেখার খারাপ ব্যাপারটা ঘটতে পারে। না খেলে তো তা হবে না। লেবুর শরবত বানিয়ে 1 গ্লাস খেয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। কাল শীত শীত লাগছিল, আজ আবার গরম লাগছে। জানালা খোলা, সামান্য বাতাস আসছে। সেই বাতাস মশারির ভিতর ঢুকছে না। তিনি মশারি খুলে ফেললেন। মশা কামড়াবে, কামড়াক। গরমের চেয়ে মশার কামড় খাওয়া ভালো। মশারি খুলে ফেলে বিছানায় শোয়া মাত্র আবার গত রাতের মতো হলো। তিনি ধীরে ধীরে শূন্যে উঠে যেতে লাগলেন। দেখতে দেখতে তার মাথা ঘরের ছাদে স্পর্শ করল। তিনি হাত দিয়ে সেই ছাদে ধাক্কা দেওয়া মাত্র খানিকটা নিচে নেমে আবারও উপরে উঠতে লাগলেন। এ কি অদ্ভুত কাণ্ড! আবারও কি স্বপ্ন? না, স্বপ্ন না।
আজকেরটা স্বপ্ন না। মাধ্যাকর্ষণ শক্তি তার উপর কাজ করছে না। পৃথিবীর ভর যদি M1, তিনি যদি M2 হন, তাহলে ভর M2 যদি শূন্য হয়, তাহলে মাধ্যাকর্ষণ বল হবে শূন্য। তার ভর কি এখন শূন্য? তিনি পাশ ফেললেন। শরীরটা চমৎকারভাবে ঘুরে গেল। সাঁতার করার মতো করলেন। তেমন লাভ হলো না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। এটাই স্বাভাবিক। বাতাস অতি হালকা। হালকা বাতাসে সাঁতার কাটা যাবে না। ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা কী? একটা মানুষ ভর হঠাৎ শূন্য হয়ে যেতে পারে না। নিচে নামার উপায় কী? মনে মনে যদি চিন্তা করি নিচে নামব, তাহলে কি নিচে নামতে পারবো? তিনি মনে মনে চিন্তা করলেন, নেমে যাচ্ছি, দ্রুত নেমে যাচ্ছি। লাভ হলো না। যেখানে ছিলেন সেখানেই রইলেন। আচ্ছা, তুমি যদি থুতু ফেলেন, তাহলে থুতুটার কী হবে? মাটিতে পড়বে না শূন্যে ঝুলতে থাকবে? তিনি থুতু ফেললেন। খুব স্বাভাবিকভাবে থুতু মাটিতে পড়ে গেল। গায়ের পাঞ্জাবিটা খুলে ছেড়ে দিলেন। সেটিও কি শূন্যে ভাসতে থাকবে, নাকি নিচে পড়ে যাবে? অতি সহজে এই পরীক্ষা করা যায়। তিনি গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। ছেড়ে দিতেই দ্রুততা নিচে নেমে গেল। তার মানে এই অদ্ভুত ব্যাপারটির সঙ্গে শুধুমাত্র তিনিই জড়িত। তার গায়ের পোশাকের সঙ্গে কোনো যোগ নেই। তিনি চোখ বন্ধ করে চিন্তা করছেন, মাধ্যাকর্ষণ বল যদি F হয়, তাহলে M1 ভর, M2 পৃথিবীর ভর, তাহলে নিজের ভর আর হচ্ছে, তার সঙ্গে পৃথিবীর দূরত্ব M2 যদি শূন্য হয়, F হবে শূন্য, কিংবা আর যদি অসীম, তাহলেও F হবে শূন্য। কোনো বিচিত্র কারণে তার সঙ্গে পৃথিবীর দূরত্ব অসীম হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে অমরবাবুর ঘুম পেয়ে গেল। একসময় তিনি মাটি থেকে 6 ফুট উঁচুতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম। তার নাকও ডাকতে লাগলো। গভীর ঘুমের মধ্যেই তিনি পাশ ফিরে শুলেন। কোনো রকম অসুবিধা হলো না। ঘুম ভাঙল ভোরবেলা। অনেক বেলা হয়ে গেছে। ঘরে রোদ উঠছে। তিনি পড়ে আছেন মেঝেতে। কখনো মাটিতে নেমে এসেছেন তিনি জানেনই না। গায়ের কোনো ব্যথা বোধ নেই। কাজেই ধপ করে পড়েননি। আস্তে আস্তে নেমে পড়েছেন। অমরবাবু স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুলেন। মুড়ি গুড় দিয়ে সকালের নাস্তা সারলেন। পুকুর থেকে গোসল শেষ করে যথাসময়ে স্কুলে গেলেন। আজ প্রথম পিরিয়ডে তার ক্লাস। তিনি ক্লাস না নিয়ে নিজের চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। মনে হলো ঘুমোচ্ছেন। আসলে তিনি ঘুমোচ্ছেন না, ভাববার চেষ্টা করছিলেন তার জীবনে এসব কী ঘটছে। ব্যাপারটা শুধু রাতেই ঘটছে, দিনে ঘটছে না। আচ্ছা, তিনি যদি তার নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও থাকেন, তাহলে কি ব্যাপারটা ঘটবে? রাতের খোলা মাঠে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কি ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যাবেন? মঙ্গল গ্রহের কাছাকাছি বা সূর্যের কাছাকাছি, কিংবা আরও দূরে অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে সুদূর কোনো ছায়াপথে? স্যার, অমরবাবু চমকে তাকালেন। দপ্তরি কালীপদ দাঁড়িয়েছে। হেড স্যার আপনাকে বোলায়। হেড স্যার তাকে কেন ডেকে পাঠালেন তিনি বুঝতে পারছেন না। ইদ্রিস সাহেব কি হেড স্যারকে কিছু বলেছেন? বলতেও পারেন, পেট পাতলা মানুষ, বলাটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা কি তিনি গুছিয়ে হেড স্যারকে বলবেন? বলা যেতে পারে, মানুষটা ভালো। শুরুতেই অবিশ্বাসে হাসি হাসবেন না। হেড স্যার বললেন, কেমন আছেন অমরবাবু? জি ভালো। দেখে তো ভালো মনে হচ্ছে না। বসুন। চা খাবেন? চা তো স্যার আমি খাই না। এক আধবার খেলে কিছুই হয় না। খান। কালীপদকে চা দিতে বলছি। কালীপদ চা দিয়ে থার্ড পিরিয়ডের ঘন্টা দিতে গেল। হেড স্যার বললেন, শুনলাম গতদিন ক্লাস নেননি। আজও ফার্স্ট পিরিয়ড মিস গেছে। ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে স্যার? ও আচ্ছা, আপনার তো সব ঘড়ি ধরা। ঘুম ভাঙতে দেরি হলো কেন? অমরবাবু চুপ করে রইলেন। পারিবারিক কোনো সমস্যা যাচ্ছে নাকি? জি না। আপনার মেয়ে গতকাল আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করলো। আপনি বাড়িতে থাকেন না, এই নিয়ে বেচারির মনে খুব দুঃখ। দুঃখ হওয়াটাই স্বাভাবিক। আমি একা একা থাকতেই পছন্দ করি। নিজেকে পছন্দ সবসময় খুব গুরুত্ব দিতে হয়। অন্যদের কথাও ভাবতে হয়। আমরা সামাজিক জীব। স্যার উঠি? বসুন খানিকক্ষণ, গল্প করি। অমরবাবু, আমি বলি কি, যদি অসুবিধা না হয়, আপনার সমস্যাটা আমাকে বলুন। ইদ্রিস সাহেব স্বপ্নের কথা কি সব বলেছিলেন? অমরবাবু ইতস্তত হয়ে বললেন, বিজ্ঞানের সূত্র মিলছে না স্যার। হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন, কোন সূত্র মিলছে না? স্যার, আইজাক নিউটন সূত্র, মাধ্যাকর্ষণ সূত্র। আপনার ধারণার সূত্রটা ভুল? অমরবাবু জবাব দিলেন, না। হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে চোখের দিকে তাকিয়ে রইলেন। একসময় বললেন, আচ্ছা, আপনি বরং বাড়িতে চলে যান। আপনাকে 10 দিনের ছুটি দিয়ে দিলাম। বিশ্রাম করুন, বিশ্রাম দরকার। অতিরিক্ত পরিশ্রমের মাঝে মাঝে মানুষের মাথা এলোমেলো হয়ে যায়। স্যার, আমার মাথা ঠিকই আছে, অবশ্যই ঠিকই আছে। কথার কথা বললাম। যান, বাসায় চলে যান। বাড়ির সবাই অস্থির হয়ে আছে। অমরবাবু
বাড়ি গেলেন না। কমন রুমে নিজের চেয়ারে এসে বসলেন, হাতে একটা ফুল স্ক্যাপ কাগজ। সেই কাগজে নিউটনের সূত্র নতুনভাবে লিখলেন। সেখানে কে এর মান এফ 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 ইজিক্যাল টু কে ইন্টু এম ওয়ান ইন্টু M2 বাই R²। কে এর মান 1, তবে মাঝে মাঝে কে এর মান হচ্ছে 0, যেখানে তার ক্ষেত্রে হচ্ছে। একসময় কলম দিয়ে নির্মমভাবে সব কেটেও ফেললেন। নিউটনের যে সূত্র দিয়ে গেছেন তার মতো সামান্য মানুষ সেই সূত্র পাল্টাতে পারেন না। অমরবাবু টিফিন পিরিয়ডে অনেক সময় নিয়ে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান চেয়ারম্যানকে একটি চিঠি লিখলেন। চিঠির বাংলা অনুবাদে এটাই যে, জনাব, আমি রূপেশ্বর হাই স্কুল বিজ্ঞানের একজন শিক্ষক, নিতান্ত অনপায় হইয়া আপনাকে পত্র দিতেছি। সম্প্রতি আমার জীবনে এক ঘটনা ঘটিতেছে, যাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার দ্বারস্থ হইলাম। আমি শূন্যে ভাসিতে পারি। আমার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য। আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলিতেছি, আপনাকে যাহা বলিলাম সবই সত্য। কোনো রকম চেষ্টা ছাড়াই আমি শূন্যে উঠতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাতে পারি। জনাব, বিষয়টিকে বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন, তাহলে এই অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে। আপনি বলিলেই ঢাকা আসিয়া আমি আপনাকে শূন্য ভাষার ব্যাখ্যাটি চাক্ষুষ দেখাইব। জনাব, আপনি আমার প্রতি দয়া করুন, বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন। বিনীত অমর দাস পাল, BSc অনার্স।